আমার দলকে ভোট দেবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার করেছেন, অনেকবার পরীক্ষিত এ ব্যাপারে, এবং উনি সফলভাবে পাশ করেছেন পশ্চিমবঙ্গকে একটা অস্ত্রের ভাণ্ডারে পরিণত করতে। পশ্চিমবঙ্গকে একটা এমন একটা জায়গা তৈরি করেছে যেখানে ওনার দলকে ভোট দেওয়ার অঙ্গীকার করলে বেআইনি অস্ত্র, বেআইনি বাসস্থান, বেআইনি সব কিছু করতে তুমি অ্যালাউড। তার মানে একটা দিকে কংগ্রেস একদম ঠিক, উগ্রপন্থার কোনো ধর্ম হয় না, উগ্রপন্থী হয়। এই যে বেআইনিভাবে লোক ওপার থেকে আসে, এই ধরনের কাজকর্ম করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন চুপ থাকে কেন? একটাই কারণ, এরা তৃণমূলকে ভোট দেবে। কেউ যদি সংবিধানকে পায়ের তলায় পিষে মারার চেষ্টা করে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, প্রশাসনের দায়িত্ব সেই ধরনের শক্তিকে আইনের সামনে নিয়ে আসা এবং যথাযোগ্য শাস্তি দেওয়া। শহরে হচ্ছিল একটি বড় সড়ো প্ল্যানিং, তা আবার কোথায়? শহরের একদম মধ্যখানে, অর্থাৎ সুরেন্দ্র কলেজেরই পাশে। দেখা যাচ্ছে কেউ বিটেক, কেউ আবার এমটেক। শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজের পাশেই কেন বিদেশি অস্ত্র নিয়ে জড়ো হচ্ছিলেন এই সকল মেধাবী ইঞ্জিনিয়ার, সেটাই বড় প্রশ্ন। কিন্তু তার থেকে বড় প্রশ্ন যে কলকাতা শহরের মতন জায়গায়, কলকাতা শহরের বুকে কিভাবে বিদেশি অস্ত্র এসে পৌঁছাচ্ছে? না, এটা তখনই হয়, একটা জায়গা বা বিদেশি অস্ত্র, উগ্রপন্থা, তাদের গেটওয়ে, এগুলো তখনই তৈরি হয় যখন সেই প্রশাসক শুধুমাত্র রাজনীতির কথা ভাবে। ওপার থেকে লোক আসবে, তাদের ভুয়ো আধার কার্ড, ভুয়ো রেশন কার্ড, ভুয়ো ভোটার কার্ড বানিয়ে দেব, তাদের দোকান করে দেবো, তাদের বাড়ি করে দেবো, তাদের ব্যাকগ্রাউন্ড পরীক্ষা করব না, শুধু একটা মাত্র রিজন, তারা আমার দলকে ভোট দেবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার করেছেন, অনেকবার পরীক্ষিত এ ব্যাপারে, এবং উনি সফলভাবে পাশ করেছেন পশ্চিমবঙ্গকে একটা অস্ত্রের ভাণ্ডারে পরিণত করতে। এই যে বেআইনিভাবে লোক ওপার থেকে আসে, এই ধরনের কাজকর্ম করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন চুপ থাকে কেন? একটাই কারণ, এরা তৃণমূলকে ভোট দেবে। এরা যেন অন্য কোনো দলকে ভোট না দেয়, এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট। এটা গেল নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনি বললেন যে কজন ধরা পড়েছে তারা বোধহয় ধর্মীয় দিক থেকে তারা হিন্দু। তার মানে একটা দিকে কংগ্রেস একদম ঠিক, উগ্রপন্থার কোনো ধর্ম হয় না, উগ্রপন্থী হয়। মুসলিম হলেও সে উগ্রপন্থী, হিন্দু হলেও সে উগ্রপন্থী। বেআইনি অস্ত্র নিয়ে বেআইনি কার্যকলাপ যে করে, সে একজন উগ্রপন্থী। উগ্রপন্থীর কোনো ধর্ম হয় না, উগ্রপন্থীর কোনো জাত হয় না, উগ্রপন্থীর কোনো ভাষা হয় না। তাই কোনো একটি সম্প্রদায়কে দাগিয়ে দেওয়া যে এ মুসলিম বলে উগ্রপন্থী, এ হিন্দু বলে উগ্রপন্থী নয়, এটা একদমই গ্রহণযোগ্য নয়। এবং এটা সুচতুরভাবে ভারতীয় জনতা পার্টি মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু আজকে আপনার কথা থেকে প্রমাণিত, উগ্রপন্থার কোনো ধর্ম হয় না। এই একই প্রসঙ্গে একটা প্রশ্ন, যে কখনো টুর্নামেন্টের উদ্বোধনে, কখনো পিকনিকে, যে আবার কখনো সিউড়িতে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হচ্ছে। প্রশ্ন এটা, এই বাংলার গ্রামে গ্রামে এত সহজে আগ্নেয়াস্ত্র কিভাবে সরবরাহ হয়ে যাচ্ছে? আগ্নেয়াস্ত্র ব্যবহার করা এই কারণে হচ্ছে, এক তো হচ্ছে যে বহু লোক বেআইনিভাবে পশ্চিমবঙ্গে ঢুকে যাচ্ছে। পশ্চিমবঙ্গটাকে একটা সেফ প্যাসেজ করে দেওয়া হয়েছে, এবং তার একটা ভগ্নাংশকে পশ্চিমবঙ্গে ঘর বাড়ি, আধার কার্ড, ভোটার কার্ড সব ব্যবস্থা করে দিয়ে তাদের বসিয়ে দেওয়া হচ্ছে, এবং তৃণমূলের ভোটারে তাদের ট্রান্সফর্ম করা হচ্ছে। এটা বাংলার শাসক দল এর জন্য সম্পূর্ণ দায়ী, তৃণমূল কংগ্রেস দায়ী। আর অবশ্যই বিএসএফের ভিতরে যারা করাপ্টেড অফিসার্স রয়েছে, একটা শ্রেণীর যারা রয়েছে, যারা করাপশানের সঙ্গে যুক্ত, তাদের আমরা ক্ষমা করতে পারি না। কিন্তু মূলত তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে একটা এমন একটা জায়গা তৈরি করেছে যেখানে ওনার দলকে ভোট দেওয়ার অঙ্গীকার করলে বেআইনি অস্ত্র, বেআইনি বাসস্থান, বেআইনি সব কিছু করতে তুমি অ্যালাউড, অনুমতি মেলে। এটাই হচ্ছে কথা। এটার জন্যে বাংলার প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায় সর্বতোভাবে দায়ী।
কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এই প্রসঙ্গে জবাব দিচ্ছেন যে যারা বিরোধী নেতারা আছেন, যারা বিএসএফ এর প্রোটেকশনে আসছেন, তারা যে কালো গাড়িগুলো করে আসছেন সেই গাড়িগুলোর উপরে নজর দেওয়া উচিত। এটা নিয়ে কি বলবেন? এগুলো পলিটিক্যাল ন্যারেটিভ। আমি মনে করি না কোনো সে যে দলই করুক, আমি তার যত বিরোধী হই, কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল, অবশ্যই বিজেপির দায়িত্বশীল রাজনৈতিক দল নয়, তাহলে ধর্মে ধর্মে ভেদাভেদ করতো না। কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতা তার সরকারি গাড়িতে বা তার নিরাপত্তা বাহিনীর গাড়িতে বেআইনি অস্ত্র সরবরাহ করবে। যদি এরকম হয়, কুণালবাবুদের আমি বলছি ধরে জেলে পুড়ে দিন, অসুবিধা কিছু নেই। বাংলার মানুষ আপনাকে বাধা দেবে না, বিরোধী দলগুলো আপনাকে বাধা দেবে না। আমরা কখনোই চাই না আমাদের দেশ কোনো বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়ুক। দাদা, আগামী মাসে সরস্বতী পুজো রয়েছে এবং তার আগে আমরা দেখছি সোশ্যাল মিডিয়া একটা ভিডিও যেটা ভাইরাল হচ্ছে সমাজ মাধ্যমে, যেখানে দেখা যাচ্ছে একটি স্কুলে সরস্বতী পুজো দিতে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কারণ সেখানে এলাকাটি একদম ইসলাম ধর্মাবলম্বী মানুষদের দ্বারা অধ্যুষিত। তো কি বলবেন এই বিষয়ে? কারণ বাংলার মতন জায়গায় এখানে এই ধরনের ঘটনা, নদীয়ার হরিণঘাটার ঘটনা আমি বলছি, এবং তারা এইটাও বলছেন যে আজকে নয়, বহু বছর ধরে তারা এখানে সরস্বতী পুজো হতে দেন না। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সংবিধান তাই বলে। ধর্মনিরপেক্ষতা আমাদের মূল মন্ত্র। কেউ যদি ধর্মনিরপেক্ষতাকে বাধা দেয়, কেউ যদি সংবিধানকে পায়ের তলায় পিষে মারার চেষ্টা করে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, প্রশাসনের দায়িত্ব সেই ধরনের শক্তিকে আইনের সামনে নিয়ে আসা এবং যথাযোগ্য শাস্তি দেওয়া। এখানে আমি কংগ্রেস করি বলে বলবো না যে তারা যদি সংখ্যালঘু হয়, এগুলো বিজেপির রটনা। সংখ্যালঘু হয় তাদের ছেড়ে দাও, সংখ্যাগুরু হয় তাদের জেলে ভরো। আমি কখনো বলবো না যে অন্যায় করছে তাকে জেলে পুরতে হবে। কিন্তু বলছি এখানে স্কুলের কথা, স্কুলে পুজো দিতে যেখানেই হোক, স্কুল হোক, বিশ্ববিদ্যালয় হোক, কোনো পার্টি অফিস হোক, কোনো অন্যান্য দপ্তর হোক, ক্লাব হোক, যেখানেই কোনো ধর্মীয় আচরণকে, স্বাধীন ধর্মীয় আচরণকে বাধা দেওয়া হবে। যে বাধা দিচ্ছে তাকে আইনের সামনে এনে তুলে ধরতে হবে। ইতিমধ্যে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন যে আপাতত অন্য কোনো রাস্তা নয়, দল চলবে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, অন্য কোনো রাস্তা তৃণমূলকে রাস্তা দেখাবে না। তাহলে কি আমরা বলতে পারি যে অন্য রাস্তা হিসেবে ক্যামাক স্ট্রিটকে বলা হচ্ছে না? হ্যাঁ, এটা ভাইপোর সঙ্গে ওনার ঝগড়া। দেখুন, ববি হাকিম, অরূপ বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায়, এগুলো একটা গ্রুপ। আবার ভাইপোর সঙ্গে একটা তৃণমূল কংগ্রেসের গ্রুপ রয়েছে। দলটা তো আড়াআড়ি ভাগ হয়ে গেছে এবং ভাইপো চাইছে যত তাড়াতাড়ি সম্ভব মুখ্যমন্ত্রীর গদিতে আসীন হতে, যেটা প্রায় অসম্ভব বলে আমি মনে করি। তাই এটা একটা ভাইপোকে পিসি হুমকি দিল, এটা নতুন কোনো ব্যাপার নয়। এ ভাইপো পিসির লড়াই থাকবে, লড়াই করতে করতে তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতন ভেঙে পড়বে। একটা শেষ প্রশ্ন করব যে ইতিমধ্যে 4 জন চিকিৎসককে রাজ্য মেডিকেল কাউন্সিলের স্ক্যানারে এনেছে, যার মধ্যে রয়েছে উৎপল ব্যানার্জি, রঞ্জন ভট্টাচার্য, মানস কুমার গুটমা এবং সুবর্ণ গোস্বামী, যারা আন্দোলন একদম আরজি করা আন্দোলনের মূল মুখ ছিল। আপনার কি মনে হয় যে একদম তাদেরকে বেছে বেছে তার নিশানা করা হচ্ছে? হ্যাঁ, খানিকটা তো আছেই এই ধরনের ঘটনা। আবার তারা যেহেতু সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, মুখ খুলেছিল। আবার একথাও আমি বলবো, ডাক্তারদের আন্দোলন, তারা যদি বেশি গো ব্যাক না করতো, আন্দোলনটা কানাগলিতে যেত না। এতে কি হলো, আমি গো ব্যাক করে আন্দোলনটাকে পলিটিক্যাল পার্টিগুলোর থেকে আইসোলেট করে দিলাম। আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করলাম। আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন তার মেডিকেল কাউন্সিল এখন আমাদের স্ক্যানারে নিয়ে আসছে। এটা ওরা এই জুনিয়র ডাক্তাররা পুরো আন্দোলনটাকে গুলিয়ে ফেলেছে এবং এর জন্য ভুগতে হবে ওদেরই। বাংলার মানুষ ওদের সঙ্গ দিয়েছিল, রাজনৈতিক দলগুলো পতাকা ব্যানার ছেড়ে ওদের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু ওরা সেটা হজম করতে পারলেন না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।